শাহরুখের জওয়ান মুভিটা যতটা না মুভি, তার চেয়ে অনেক বেশি একটা আন্দোলন। এটাই হচ্ছে আর্টের ক্ষমতা, যে সে মানুষকে বিপুলভাবে আন্দোলিত করতে পারে, ইভেন এমনকি রাস্তায় নামাতে পারে। তবে এটাকে শাহরুখ ভার্সেস বিজেপি হিসেবে ওভাবে না দেখে আপনি অন্যভাবে রিড করতে পারেন, এটা ইন্ডিয়ার গণমানুষের স্বার্থ ভার্সেস বিজেপি। বরং এভাবে দেখলে আরও ভালো, যে এটা পৃথিবীর সমস্ত কারণ প্রগতি বা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের সাথে মানুষের গণমানুষের স্বার্থের লড়াই। সফল একজন অভিনয় শিল্পী হিসেবে প্লাস একজন বড় মনের সেলিব্রিটি হিসেবে শাহরুখ ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ইন্ডিয়ানের ভালোবাসা পাইছে। পার্টিকুলারলি এই জওয়ান মুভিটা মানুষের জীবনের, ইন্ডিয়ার মানুষের এমনই এক প্রতিধ্বনি হয়ে উঠছে যে মানুষ নিজের আবেগ কিন্তু দেখবেন যে খুব একেবারে খোলাখুলিভাবে প্রকাশ করতেছে। সব স্তরের মানুষ, সব শ্রেণীর মানুষ এবং বিভিন্ন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির মানুষ। আপনারা জওয়ান মুভির যে ডক্টর ইরাম ক্যারেক্টারটা যেটা প্লে করেছে সানিয়া মালহোত্রা, এটা সত্যি সত্যি ঘটেছিল 2017 সালে। ওই গাঢ় হিন্দুত্ববাদী বিজেপির যোগী আদিত্যনাথ, যেটার হচ্ছে মুখ্যমন্ত্রী। প্লিজ নোট, এই যোগী আদিত্যনাথ কিন্তু প্রচণ্ডভাবে শাহরুখ বিদ্বেষী। ও শাহরুখকে পাকিস্তানের সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে তুলনা করে। তো যা হোক, সেই 17 সালে গোরখপুরে একটা হসপিটালে অক্সিজেন এবং আদার্স মেডিকেল ফ্যাসিলিটির অভাবে প্রায় 60-এর অধিক বাচ্চা মারা যায়। এবং ডক্টর কফিল খান বলে যে ডাক্তার ওখানে ওই সময় দায়িত্বশীল ছিলেন এবং যিনি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য অল্টারনেটিভ উপায়ে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং বারবার অথরিটিকে নক করেও হচ্ছে ফ্যাসিলিটিসগুলো পায়নি, সেই ডাক্তারকেই উল্টো ওরা দোষী সাব্যস্ত করে প্রায় 9 মাস জেল খাটাইছে। নট অনলি দ্যাট, তাকে 4-5 দিন জেলে এমনকি খাবার পর্যন্ত দেয়া হয় নাই, অমানসিক অকথ্য নির্যাতন করা হয়েছে। এছাড়াও মোদির ভুয়া আশ্বাসের বিপরীতে যে কন্টিনিউয়াসলি যে কৃষক আত্মহত্যাগুলো ঘটে যাচ্ছে সেটার একটা প্রতিফলন তো আছেই। বিজেপি কিন্তু কন্টিনিউয়াসলি ক্ষমতায়, এবং দেখেন এই ত্রুটিযুক্ত অস্ত্রের জন্য 2017 সালে ভারতের ছত্তিশগড়ে একটা ম্যাসাকারের শিকার হয় ইন্ডিয়ান আর্মি। ওই সময় ডেরেক মালহোত্রা নামের একজন লেফটেন্যান্ট কর্নেল রীতিমতো একটা PIL ফাইল করতে বাধ্য হন এই গভর্নমেন্টের বিরুদ্ধে, যখন কিনা এই মেড ইন ইন্ডিয়া রাইফেলগুলো আসলে অকার্যকর প্রমাণিত হচ্ছিল। এবং এর বিপরীতে নরেন্দ্র মোদী তার এই অতিরিক্ত দেশভক্তি মেড ইন ইন্ডিয়া পুশকে, বেসিক্যালি এই মেড ইন ইন্ডিয়া পুশটাই ইন্ডিয়ান আর্মির যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ভালনারেবল করে তুলেছিল। আর শাহরুখকে তো এরা বহু আগে থেকেই রীতিমতো ISI এর এজেন্ট হিসেবে ট্রিট করে। দ্য ডন পত্রিকায় এরকম একটা ফ্রেজ দেখছিলাম, দ্য ISI এজেন্ট ড্যান্সিং অন দি বলিউড স্ক্রিন। ওরা এভাবে ট্রিট করার জন্য এভাবে শিরোনাম করছে। আবার বিজেপি সমর্থক এই যে বজরং বলি, হিন্দু সভা, তারপর RSS, এই মেন্টালিটির লোকজন দেখবেন যে শাহরুখের কোনো সিনেমা রিলিজের আগে ওরা অনলাইন আর্মি হিসেবে ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে তুমি মিয়া পদ নাচিয়ে জিহাদিদের টাকা পাঠাও, তুমি রং চং দেখাও, আর মানে মুসলিম উগ্রবাদীদের হচ্ছে তুমি টাকা পাঠাও, তুমি পাকিস্তানের জন্য কাজ করো। হ্যাঁ, এটা ঠিক, মুসলমান দিন শেষে অবশ্যই মুসলমান, কিন্তু যে কোনো কমন সেন্স সম্পন্ন মানুষই এটা বুঝবে যে শাহরুখ অ্যাটলিস্ট এই টাইপের লোক না যে সে আইসিসকে টাকা পাঠাবে। হ্যাঁ, সে ফিলিস্তিনের হামাসকে টাকা পাঠাইতে পারে, এটা আমিও বিশ্বাস করি। মধ্যপ্রাচ্যের চ্যানেল দিয়ে বিভিন্নভাবে পাঠায়। দেন হোয়াটস রং উইথ হামাস? তারা তো একটা ন্যায্য আন্দোলন করতেছে এবং নবীজির হাদিস অনুযায়ী এই ফিলিস্তিনের লোকেরা কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে থাকবে। এমনও আমি পত্রিকায় পড়েছি যে শাহরুখ হচ্ছে ফিলিস্তিনের কোনো নারী যার হয়তো বাবা মা ভাই বোন মারা গেছে বলকে, অথবা ইসরায়েলি জানোয়ারদের কারাগারে বন্দি, সেই রকম কোনো মেয়েকে দিল্লির কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে বা লন্ডনের কোনো একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে, বা কোনো অনাথকে যে তার বাবা মাকে হারাইছে সে কোথাও হচ্ছে যে একটা ব্যবস্থা করে দিছে। সো একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে সে এটা করতেই পারে। আমি প্রথমে সিনেমাটা দেখলাম ঢাকার শ্যামলী সিনেমা হলে, অ্যান্ড দেন বগুড়ার মধুবনে। ইন টার্মস অফ সাউন্ড এবং পরিচ্ছন্ন পরিবেশ,
বিগ স্ক্রিন, এই সব কিছু মিলিয়ে আমাদের বগুড়ার মধুবন ইজ ফার বেটার দেন শ্যামলী অ্যান্ড সো অন। অনেকে মাল্টি স্ক্রিনের প্রতি একটা অন্ধ ঝোঁক থাকে, বাট আমার সিঙ্গেল স্ক্রিনের অভিজ্ঞতা বলে যে আপনার যদি সাউন্ড ঠিক থাকে, আপনার যদি কালার গ্রেড ঠিক মতো আপনি দেখতে পারেন, এবং আপনি যদি একটা ভাস্ট স্ক্রিন, একটা বিশাল স্পেস নিয়ে দেখার সুযোগ পান, তাহলে মাল্টি স্ক্রিনের চেয়ে সিঙ্গেল স্ক্রিন কোনো অংশেই কম না। আপনার বেসিক্যালি দরকার যে শর্তগুলোর জন্য একটা সিনেমা দারুণভাবে উপভোগ করা যায়, তার সবগুলোই আপনি সিঙ্গেল স্ক্রিনে পাবেন। যেমনটা আমি দেখলাম বগুড়ার মধুবন। হচ্ছে আমাদের দেশের দেলোয়ার হোসেন জন্টু ভাইয়ের উর্দু নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে, রিলিজ হওয়া নিয়ে যে একটা বেসিক সমস্যা আছে, সেটা কিন্তু তার একটা শাহবাগী চেতনা থেকে উৎসারিত। আপনারা এই জিনিসটা হয়তো মিস করে যাচ্ছেন, বিকজ সে শুধু হিন্দি সিনেমা রিলিজ হওয়া নিয়ে কিন্তু উদ্বিগ্ন না। সে বারবারই বলতেছে যে বলিউডে উর্দু, বলিউডের গানে উর্দু। এমনকি জওয়ান সিনেমার একটা গানে দুই লাইন লিরিক্স হচ্ছে এরকম, উর্দু ভাষাকে একটা এলিট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হয়। এরা ঝন্টু এরা আক্কেল নিয়ে কথা বলে না, বিকজ এই গানের লিরিকগুলো লিখছে হচ্ছে কুমার নামে একটা লিরিসিস্ট। বা আমি অনেক হিন্দি সিনেমায় যেখানে প্রচুর উর্দু ওয়ার্ডের ব্যবহার দেখি, সেখানে দেখি যে লিরিসিস্ট হচ্ছে অমিতাভ ভট্টাচার্য বা অভিষেক ভট্টাচার্য, এরকম একটা নাম। এরা একটা ভাষার মধ্যেও রাজনীতি বের করার চেষ্টা করে, ধর্ম বের করার চেষ্টা করে, এদের এতই প্রতিভা। শাহবাগের এই নষ্ট পামগুলো একই চেতনার অধিকারী। এরা যে কোনো জায়গায় উর্দু কিছু দেখলেই সেখান থেকে আপনাকে টেনে পাকিস্তানপন্থী বানিয়ে আপনার ভেতরে একটা উগ্র দেশপ্রেম তৈরি করবে। বেসিক্যালি এই অশিক্ষিত লোকগুলোই এই দেশের মানুষকে রেসিজম শিখাইছে। বাট আই হোপ তারা এবার নিজেকে একটু এডিট করে নেবে বা নিচ্ছে ধীরে ধীরে। যা হোক, জওয়ান গণমানুষের সিনেমা হয়ে উঠেছে আরেকটা কারণে। এখানে জীববৈচিত্র্য এবং মানুষের অস্তিত্বের কথা না ভেবে এই যে বিভিন্ন জায়গায় যে কারখানাগুলো স্থাপন করা হয়, যার কারণে মানুষকে ভোপাল ট্র্যাজেডির মতো খেসারত দিতে হয়, এর বিরুদ্ধে জোরালো একটা কণ্ঠস্বর আছে। মানুষ যখন তার বিবেককে কাজে লাগাতে ব্যর্থ হয়, তখন না মানুষকে ফোর্স করতে হয়। তাহলে সারাদিন চেতনা, দেশপ্রেম এসবের কথা বলে এই ভোপালের মতো বা আমাদের দেশের এই স্বার্থবিরোধী চড়া ঋণের সুদে যে প্রজেক্টগুলো নেওয়া হয়, প্রকৃতি বিরোধী, যেটা কিনা প্রকৃতপক্ষে হাতে গোনা কিছু মানুষের সাময়িক চাকরি দিলেও আগামী শতাব্দী এবং আগামী যুগের জন্য লাখ লাখ মানুষের জীবনকে বিপন্ন করে। রাজনীতিবিদগুলো যখন দেশি এবং আন্তর্জাতিক ফান্ডিংয়ের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তখনই এইসব ঘটনা ঘটে। আর এইসব অবৈধ টাকাই মানুষের ভোট কিনে নেয়। ঠিক একই কাজটা করেছে বিজেপি। 2017 সালে বিজেপি পার্লামেন্টে এমন একটা বিল পাস করে যেখানে আনলিমিটেড ফান্ডিং নেয়ারকে বৈধতা দেয়া হয়, যখন কিনা 500 কোটি রুপির বেশি খরচ করতে পারবে না বলে একটা ধরা বাঁধা একটা নিয়ম ছিল। এই ধরনের অবৈধ টাকা দিয়েই তারা মিডিয়া কিনে নিতে পারে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে মিডিয়াকে ফাপড় দিয়ে তাদের মতো করে রিপোর্ট করাতে পারে, ভোট কিনে নিতে পারে। একটা রিপোর্টে আসছিল বিজেপি প্রায় ওই সময়ে 2018 সালের নির্বাচনের আগে প্রায় 52.7 বিলিয়ন রুপির একটা পাইছে, ফান্ডিং পাইছে। ঠিক এই কারণেই আমরা জওয়ান মুভির কালী ক্যারেক্টার, যিনি আসলে বেসিক্যালি একজন মাফিয়া এবং অস্ত্র ব্যবসায়ী, এই কালীকে আমরা দেখি কিভাবে রাশিয়া থেকে অবৈধ ফান্ডিং এনে ইন্ডিয়ান ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। আসলে একটা সিনেমাকে এখন বলা হচ্ছে যে ওমনিভোরাস একটা আর্ট ফর্ম, বিকজ আপনি যদি একজন লিরিসিস্ট যখন একটা ভালো লিরিক লিখে বা একজন গল্পকার ভালো একটা উপন্যাস বা ফিকশন লিখে, তখন কিন্তু এত বেশি মানুষের কাছে সে পৌঁছাতে পারে না। ফলে এখন জনপ্রিয় বা অজনপ্রিয় উপন্যাসিকরা নির্মাতাদের পিছনে ঘোরে। তাহলে এই যে আমাদের দেশীয় সংস্কৃতিকে উর্দুর মাধ্যমে জড়িত করে দেওয়া হচ্ছে, এর পেছনে কিন্তু এখন উর্দু ভাষী পাকিস্তানকে আর দায়ী করা যাচ্ছে না। ঝন্টু কিসিমের লোকেরা, অর্থাৎ শাহবাগী মাইন্ডেড লোকেরা দেখবেন শাহরুখ যা কিছু করে না কেন তার কৃতিত্বকে,
তার অভিনয় শিল্প বা তার অভিনীত বা প্রযোজিত যে কোনো মুভিকে ছোট করার জন্য, হেয় করার জন্য একটা উঠে পড়ে লাগে। মানুষ তার মতলব কখনো হাইড করতে পারবে না। অথচ শাহরুখ কিন্তু নিজেও যথেষ্ট ব্যবসায়ী, অর্থাৎ সে মনে প্রাণে মুসলমান হলেও সে এই মুভির প্রমোশনের জন্য দেখা গেছে যে মন্দিরে যাচ্ছে, গণপতি বাপ্পাকে বাসায় নিয়ে এই করতেছে ওই করতেছে। শাহরুখ খুব চমৎকার ইন্টেলেকচুয়ালি বিভিন্ন দেশে ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে, এক্সপ্লেইন করতে পারে, বাট সে নিজের ছেলে মেয়ে বা সে তার ব্যক্তি জীবনেও কিন্তু প্র্যাকটিসিং মুসলিম না। কিন্তু যেহেতু একজন মুসলমান দিন শেষে মুসলমানই থাকে এবং যার ভেতর জারাসি ইমান আছে, সে তো অফকোর্স এই ট্র্যাকেই, রাইট ট্র্যাকেই কাজ করবে। এবং যখনই এমন কিছু করবে তখন লেফটি পিপলগুলো তাকে হেয় করার চেষ্টা করবে, তার খুব ভালো কাজকে কম করে দেখানোর চেষ্টা করবে। শাহরুখ তার এই জওয়ান স্টোরিকে অনেকটাই শেপ দিতে পারছে। শাহরুখের মতো মানুষের প্রভাবে ইন্ডিয়ার হাজারো এবং লাখো মানুষ যে শাহরুখের মতোই চিন্তা করবে, এখানে অবাক হওয়ার কিছু নাই। এমনকি আপনি দেখবেন গল্পকার নির্মাতা অ্যাটলি তার নিজের ছেলের নাম শাহরুখের বাবার নামে রাখছে মীর। ইন্ডিয়ার কোনো শহর বা অঞ্চলের নামের সঙ্গে মিল থাকলে বিজেপি সেই নামটাই চেঞ্জ করে দিচ্ছে। এবং এই জন্যে আমার মনে হয় যে শাহরুখের লাইফ এখন আরও বেশি মৃত্যু ঝুঁকিতে আছে। মুভি ইটস অল অ্যাবাউট ভিজুয়াল এক্সপিরিয়েন্স। অমিতাভ রেজা চৌধুরী যেমনটা বলেন যে এটা হচ্ছে একটা সেন্সেশনের ব্যাপার। দর্শক সিনেমা হলে গেছে, তার নিজের কণ্ঠস্বরের সে প্রতিধ্বনি দেখছে, প্লাস চমৎকার কালার গ্রেডিং দেখছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, দারুণভাবে একটা রিদম সৃষ্টি করছে। তারপর যে লুক, শাহরুখের গেট আপগুলো, বিশেষ করে বাপ শাহরুখের যে পার্সোনালিটি এবং ওই পার্সোনালিটির সাথে সঙ্গতি রেখে যে চমৎকার দুর্দান্ত একটা লুক তাকে দেয়া হয়েছে, যে মেকআপ দেয়া হয়েছে, এগুলো খুবই ম্যাটার করে। অ্যান্ড অ্যাবাভ অল, যখন আপনার স্টোরিটা অনেক টাইট হবে এবং চিত্রনাট্য স্ক্রিপ্টটা অনেক দুর্দান্ত হবে, তখন ইট উইল রক। হ্যাঁ, এখানে অ্যাটলি ফর্মুলা, অর্থাৎ অ্যাটলির আগের বানানো থেরি বা অমুক মুভির কিছু ইমিটেশন আছে, বাট আমি বলবো যে অ্যাটলি তো এর আগে ওই মানে একটা পরিসর পায় নাই। বলিউড হচ্ছে মানে এমন একটা জায়গা যার থ্রুতে সে তার আইডিয়াগুলোকে ইউনিভার্সালাইজ করতে পারে, একটা বিগার ক্যানভাসে নিজের ছবিটা আঁকতে পারে। এখানে জন্টু বন্টু আইসা কোনো লাভ হবে না। আপনি অরবিন্দ কেজরিওয়ালকে দেখেন এর পক্ষান্তরে, ওরা কিন্তু মানে হাইলি এডুকেটেড এবং অনেকটাই আমি বলবো যে ইনসাফ প্রিয় মানুষ, তারা কিন্তু এটাকে হাইলি প্রেইজ করতেছে। আর শাহরুখের সঙ্গে লেগে আসলে লাভ নাই। ধরেন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সে তার বাবা এবং সে আসলে আইএসআই এর এজেন্ট বা পাকিস্তানের এজেন্ট বা মুসলিমদের এজেন্ট, কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনি ইন্ডিয়াতে যদি মুসলিমদেরকে এত বেশি সাপ্রেস করেন তাহলে তো তারা অফকোর্স আর্ট ফর্মের আশ্রয় নেবে। দেখেন, ব্যক্তি শাহরুখ কিন্তু কোনো রাজনৈতিক নেতা না, কোনো ধর্মগুরু না, তারপরেও সে এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে সমগ্র ভারতবাসীর ভেতরে সে বিপুলভাবে একটা সুবোধকে স্টির আপ করতে পারছে, আন্দোলিত করতে পারছে। এটা কেন বলছি? বিজেপি পন্থী না হলেও ইন্ডিয়ানদের একটা ফরেন পলিসির ব্যাপারটা অভিন্নই থাকে সাধারণত, হুইচ ইজ ভেরি মানে প্রবলেমেটিক। নদীর পানি, প্রকৃতির বাতাস, এগুলো তো কারো বাপের সম্পত্তি না, কোনো দেশের সম্পত্তি না। হ্যাঁ, অখণ্ড ভারত প্রগতিবাদীরাও চায়, বিজেপিবাদীরাও চায়, ঠিক আছে, অখণ্ড ভারত আমরা মুসলিমরাও চাই, বাট দেয়ার ইজ এ শেয়ার ডিফারেন্স বিটুইন দ্যাট। লুক এট আওরঙ্গজেব। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে 1700 খ্রিস্টাব্দে চীনকে পেছনে ফেলে ভারত পৃথিবীর বৃহত্তম ইকোনমিতে পরিণত হয়। সে সময় ভারতের ইকোনমি ছিল প্রায় $70 বিলিয়ন। সম্রাট আওরঙ্গজেব খুবই ইনসাফ প্রিয় মানুষ ছিলেন। তিনি মুসলিমদের উপর জাকাত এবং অমুসলিমদের উপর জিজিয়া কর আরোপ করছিলেন। প্রায় 80টার কর তিনি সমগ্র ভারতের জনগণের উপর থেকে উঠায় নিয়েছিলেন। অ্যাটলিস্ট আমরা যদি এক দেশ আরেক দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং আমরা যদি প্রত্যেকের অধিকারের ব্যাপারে একটু সচেতন হই, তাহলে কিন্তু শুধু একটা সুন্দর ভারতবর্ষ না, মানে সুন্দর একটা দুনিয়া বিল্ড করা খুবই পসিবল। যেহেতু এই জওয়ান মুভির কনসেপ্ট থেকে ইন্ডিয়ানরা এবার ভোটের ব্যাপারে অনেক বেশি কনসাস এবং অনেক বেশি এক্সাইটেড, তাই আশা করব যে তারাও আমাদের ভোটের ব্যাপারে এবং আমাদের দেশের গণমানুষের স্বার্থের ব্যাপারে একই রকম শ্রদ্ধাশীল থাকবে।
শুক্রিয়া।